নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কিনা, এমন প্রশ্ন জনমনে। এবার এ নিয়ে মুখ খুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কি বললেন তিনি? আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে আসছি, তারাই পছন্দ করে এনেছে, কাজে আমরা যদ্দূর পারি উদ্দূর করি। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই বিতর্কের মধ্যেই, ইনফ্যাক্ট গত 2 দিন ধরে এই বিতর্ক চলছিল, তো সেই বিতর্কের মধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। এটা আমরা মনে হয় বলেই দিতে পারি। এখন যে আভ্যন্তরীণ দ্বন্দ্বটা সামনে এসে দাঁড়িয়েছে বা দ্বন্দ্বটার সমীকরণটা যেভাবে এখন আমরা দেখতে পাচ্ছি, এই সমীকরণে আসলে কে উপকৃত হবে? কেউ বলছেন যে সমীকরণটা যদি এভাবেই চলতে থাকে তাহলে ফাইনালি এখানে বাংলাদেশ আওয়ামী লীগ উপকৃত হবে। কারণ এখন যে শক্তিগুলো মাঠে কাজ করছে, যারা মাত্র 4 মাস আগেও একটা টিম ছিল, জামাত, বিএনপি, আমজনতার একাংশ, মানে আওয়ামী বিরোধী যতগুলা পাওয়ার ছিল একটা প্ল্যাটফর্মে ছিল, সেখান থেকেই জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে সহযোগিতা করেছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী। দর্শক, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় থেকে আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে ভিডিওর মূল আলোচনা বা বিষয়টা নিয়ে কি বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা হতে যাচ্ছে। তো বিষয়টা বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই বিতর্কের মধ্যেই, ইনফ্যাক্ট গত 2 দিন ধরে এই বিতর্ক চলছিল, তো সেই বিতর্কের মধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। এটা আমরা মনে হয় বলেই দিতে পারি। এখন গতকাল একটা নিউজের প্রতি আমাদের নিশ্চয় দৃষ্টি আকৃষ্ট হয়েছে, সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেখানে যে খসড়া অনুমোদন করা হয়েছে, সেখানে দল নিষিদ্ধ করার বিধান রাখেনি, দলের বিরুদ্ধে শাস্তি, শুধু নিষিদ্ধ না, শাস্তিরই বিধান রাখেনি। কি বলা হয়েছে আমরা একটু নিউজ থেকে পড়ি, তারপর এই আলোচনা করতে চাই। এই যে বৈঠকটা হয়েছে, তারপর আইন উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলছেন, আসিফ নজরুল আন্তর্জাতিক অপরাধ সংশোধন অধ্যাদেশের খসড়া বিষয়ে বলেছিলেন, উনি আগে বলেছিলেন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে আদালত চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারেন। আচ্ছা, আজ উনি বলছেন, মানে গতকাল আসলে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024 খসড়াটি উপদেষ্টা পরিষদে বৈঠকে উপস্থাপন করা হয়েছিল এবং এটি গৃহীত হয়েছে। তিনি বলেন, তবে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে উপদেষ্টা পরিষদে। উপদেষ্টা পরিষদ মনে করেছে আমরা যে অধ্যাদেশ সংশোধনী করেছিলাম সেখানে সংগঠনকে শাস্তি দেওয়ার বিধান ছিল। প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছিল কোনো সংগঠনকে শাস্তি দেওয়ার যদি প্রয়োজন যদি মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। আজকে উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হয়েছে, আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত করতে চাই না। রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন এলে আইনকে অযথা প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না, আমরা একদম স্বচ্ছতার সঙ্গে বিচারটি করতে চাই, সেজন্য এই বিধান বাতিল করা হয়েছে। তার মানে এই বিধানটা থাকছে না। তারপর ডক্টর আসিফ নজরুল বলছেন, এটার কোনো তাৎপর্য আছে কিনা সেটা নিয়েও কথা বলবো। তিনি বলছেন, তারা অনুভব করেছেন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি সমাজে ওঠে, তাহলে অন্যান্য আইন রয়েছে, সেসব আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, দ্য পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স 1978 রয়েছে। কাজেই এখানে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, এই বিধানটি নেই দেখে জনমতের প্রতি, জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলো না, এটা নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে থাকলো না, কিন্তু দেশে প্রচলিত অন্যান্য আইন রয়েছে। রাজনৈতিক ঐক্যমত্য হলে সেটা পরে বিবেচনা করা যাবে। কিভাবে দেখবো এই ব্যাপারটা?
এক ধরনের শেষে কথা হলো এক ধরনের সান্ত্বনা, কারণ এটা নিয়ে যথেষ্ট সমালোচনা আছে, সমালোচনা হবে সেটা তিনি প্রেডিক্ট করেছেন এবং সেই প্রেডিক্ট করাটা সঠিক। বেশ কিছু সমাজের বিভিন্ন জায়গা থেকে পপুলারলি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি উঠেছে। বিশেষ করে এই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্ররা খুব কঠোরভাবে দাবি জানিয়েছেন। আরও বেশ কিছু রাজনৈতিক দল আছে এবং আমরা যখন সাধারণ মানুষের সাথেও কথা বলি, হ্যাঁ এই দাবিটা অনেক মানুষের মধ্যে আছে, এটা খুবই পপুলার একটা দাবি। কিন্তু সরকার বলছেন যে এটা যদি হয় তাহলে অন্যান্য আইনে করা যাবে। এই কথাগুলো আসলে এক ধরনের সান্ত্বনা পুরস্কার আমরা বলি না, এটা সান্ত্বনা পুরস্কার। কারণ সরকারের যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অপশন রাখতে চাই তো সেটা এই আইনেই রাখা বেটার ছিল, সেফার ছিল। কেন আমি সেই প্রসঙ্গে আসছি সেটা দূরে থাকুক, আরেকটা কথাও জরুরি, একটা বিধান রাখা ডাজন্ট নেসেসারিলি মিন যে তাকে সেই আইনের শাস্তি দেওয়ার প্রসেসেও আনতে হবে। ধরুন এর মধ্যে সংগঠনকে অভিযুক্ত করার এবং বিচার করার ধারা আছে, এরপর এটা জরুরি না যে এই ধারার অধীনে আপনার আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু সরকার আইন থেকে এটা বাদ দিয়েছে। এটার একটা গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্স আছে, আসবো সেখানেও। তাহলে যে কথাটা বলছিলাম যে এই আইনে থেকে কেন এটা বেটার, এটা বেটার এই কারণে যে এটা একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, যেমন ধরুন খুবই আলোচিত সবচেয়ে সহজে আওয়ামী লীগকে নিষেধ করার উপায় হচ্ছে সন্ত্রাস দমন আইন 2009। এই আইনে চট করে শেখ হাসিনা যেমন চট করে ঢুকে যাবেন বলছিলেন, সেভাবে চট করে আওয়ামী লীগকে জাস্ট একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করে দেওয়া যায়। এই কয়েকদিন আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, কিন্তু এই আইনটা নিয়ে আমরা তখনও বিতর্ক করেছি, এমনকি এর আগে যখন জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল তখনও করেছি। কারণ এক্সিকিউটিভ অর্ডারে আপনি আসলে কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছেন না। একটা বিচারিক প্রক্রিয়া যদি এই কোর্টে, এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচারে তোলা হতো, তারা যদি তাদের লয়ার নিয়োগ করতো, তারা তাদের আত্মপক্ষ সমর্থন করত, ডিবেট করত এবং যে অভিযোগে তার বিচার করা হবে মানবতা বিরোধী অপরাধ, সেটাও রাষ্ট্রপক্ষ যথেষ্ট দলিল এবং প্রমাণ উপস্থাপন করে লেজিটিমেসি তৈরি করে নিষিদ্ধ করা। ফলে সে নিষিদ্ধ করার জন্য একটা লজিক্যাল, এথিক্যাল, লিগ্যাল গ্রাউন্ড অনেক শক্তভাবে তৈরি হয়। সুতরাং এই আইনের মাধ্যমেই সেটা করা উচিত ছিল। সন্ত্রাস দমন আইনে চট করে করা যায়, কিন্তু সেটা আসলে খুবই সিরিয়াস বিতর্ক তৈরি করার মতো বিষয়। আমরাই বিতর্ক করেছি। ছাত্রলীগকে সেটা করা হয়েছিল, কেউ বলতে পারে না আওয়ামী লীগকে প্রয়োজনে করা হবে। অন্য যে দুটো আইনের কথা বলছে ওগুলো কোনো কিছুই না, ইনফ্যাক্ট ওগুলো দিয়ে এইগুলোকে ইজিলি করার কোনো স্কোপ নাই। কিন্তু ছাত্রলীগকে যখন সন্ত্রাস দমন আইন দিয়ে করা হয়, আর সেটা একটা জিনিস, আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা যায় এবং লেজিটিমেটলি আনা যায়, আমরা ওই অভিযোগ দেখাতেও পারি। কিন্তু এটা যখন করব, ছাত্রলীগ আর আওয়ামী লীগ একই না। ছাত্রলীগ টেকনিক্যালি কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না, এটা একটা ডিফারেন্ট সংগঠন। আমরা জানি আরপিওতে আছে কোনো দলের ছাত্র সংগঠন, কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন অঙ্গ সংগঠন হতে পারবে না। ফলে দলগুলো একটা ট্রিক করেছে, তারা এটাকে ভ্রাতৃপ্রতিম সংগঠন টংগঠন বলে চালিয়েছে, যদিও ডিফ্যাক্টো সেটা আসলে আওয়ামী লীগেরই সংগঠন। কিন্তু যেহেতু আওয়ামী লীগ না, আপনি এটা চালিয়ে দিতে পেরেছেন। কিন্তু আওয়ামী লীগকে এটা দিয়ে সরকার করতে পারবে না। অর্থাৎ মোদ্দা কথাটা হচ্ছে সরকারের সিদ্ধান্তটা নিয়েছে, তারা আওয়ামী লীগের নিষিদ্ধতা চায় না। কেন চায় না? গতকালে একটা ভিডিও দিয়েছি, আমাদের প্রধান উপদেষ্টা স্পেসিফিকলি বিএনপিকে এটার দায় দিয়েছেন যে বিএনপি চায় না বলে হয় না। এটার যে আভ্যন্তরীণ দ্বন্দ্বটা সামনে এসে দাঁড়িয়েছে বা দ্বন্দ্বটার সমীকরণটা যেভাবে এখন আমরা দেখতে পাচ্ছি, এই সমীকরণে আসলে কে উপকৃত হবে? কেউ কেউ বলছেন যে সমীকরণটা যদি এভাবেই চলতে থাকে তাহলে ফাইনালি এখানে বাংলাদেশ আওয়ামী লীগ উপকৃত হবে। কারণ এখন যে শক্তিগুলো মাঠে কাজ করছে, যারা মাত্র 4 মাস আগেও একটা টিম ছিল, জামাত, বিএনপি, আমজনতার একাংশ, মানে আওয়ামী বিরোধী যতগুলা পাওয়ার ছিল একটা প্ল্যাটফর্মে ছিল। সেখান থেকেই জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে সহযোগিতা করেছিল। তো মেইন যে মোটিভ ছিল শেখ হাসিনার পতন, সেটা তো শেষ। বাট এখন যার যার মোটিভগুলা আলাদা হতে শুরু করেছে। সরকার পতনের মোটিভটা ছিল সবার একটা পয়েন্টে গাথা, কারো রাজনৈতিক উদ্দেশ্য, কারো ব্যক্তিগত উদ্দেশ্য, কারো আবেগ, কারোর হয়তো এখানে কুটচাল, সকল কিছু মিলিয়ে একটা স্রোতে শেখ হাসিনার পতন হয়েছে। তো এখন যখন মেইন জিনিসটা শেষ, এই স্রোতগুলো আলাদা আলাদা হাঁটতে শুরু করছে। বিএনপি অ্যাজ ইউজুয়াল তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে, ক্ষমতাকে হাতে নিতে চাচ্ছে। জামাত নিজেদেরকে গোছানোর চেষ্টা করছে, পাবলিকলি তারা নিজেদের অ্যাকসেপ্টেন্সটা সেটা আরও বাড়ানোর চেষ্টা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভাজিত হয়ে গেছে।
সরকারের যে অংশটা আছে আর সরকারের বাহিরে যে অংশটা আছে তাদের মধ্যে একটা আভ্যন্তরীণ বিভাজন আছে। আবার বাহিরের অংশগুলোর মধ্যেও বিভিন্ন কারণে নিজেদের মধ্যে, এই যে দেখেন গতকালকে যে ছাত্ররা মারামারি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সব সালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, 1 2 3 4, এই ডায়ালগগুলো সামহাও মূলধারার যে সমন্বয়ক উপদেষ্টা আছেন তাদেরকে মেনশন করা হচ্ছে। আবার বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবেও তাদেরকে মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। এই যখন অবস্থা, তখন বিএনপি এবং সমন্বয়ক আমরা দেখছি যে জামাতকে পাশ কাটিয়ে বিএনপি বনাম সমন্বয়ক একটা কঠিন সিচুয়েশন দাঁড় হয়েছে। আজকে যেই ঘোষণা সার্জিস আলম দিয়েছেন, হতে পারে নিজের পায়ে নিজেরা কুড়াল মারা টাইপের একটা সিদ্ধান্ত, অথবা বিএনপির কপালে দুঃখ আছে। এখন কেন এই কথাগুলো বললাম? গত কয়েকদিন যাবতই আলোচনা বা গুঞ্জন ছিল, কিন্তু এবার প্রকাশ্যেই এই অন্যতম সমন্বয়ক সার্জিস সরাসরি একটা ঘোষণা দিয়েছে যে ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দলটা আসা প্রয়োজন। সেই 5ই আগস্টের পরবর্তী সময় যখন অন্তর্বর্তী সরকার গঠন হলো, প্রথম দিন আমি ভিডিওটা করছিলাম যে এই পার্সপেক্টিভটা যে সমন্বয় কমিটি বা উপদেষ্টা পদে সার্জিসকে নেওয়া হয়নি, মেইন রিজন ছিল এইটা। তো যত দিন যাচ্ছে বিষয়গুলো গড়াচ্ছে, তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিসগুলো সামনে আসছে। এখন তারা যদি কোনো দল করে, সেইটাতে সবচেয়ে বড় বাধাগ্রস্ত হবে কারা? বিএনপি। জামাত এককভাবে ক্ষমতায় যাবে না, কাছাকাছি লেভেলে যাবে, প্রধান বিরোধী দল হবে, কিন্তু বিএনপির জন্য এটা বড় ধরনের একটা ঝামেলা ক্রিয়েট হবে। কেন? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে এখনও অনেক মানুষের পজিটিভ কানেক্টিভিটিও আছে, নেগেটিভলিও তারা বিভাজিত হয়েছে। ওই যে প্রথমে বললাম, যেই বাজিটা তারা খেলতে চাচ্ছে, এই বাজিটা যদি মিস হয়, তাহলে রাজনৈতিক প্রতিপক্ষরে যেভাবে শায়েস্তা করে, ঘায়েল করে বিএনপি ক্ষমতায় আসলে তাদেরকে করবে। বাংলাদেশের নিয়মিত এটা মিথ্যা মামলা হবে, যে আন্দোলন ঘটনা হয়েছে বা বিভিন্ন ইস্যুতে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আওয়ামী লীগের কাজ লাগবে না, বিএনপি টেকনিক্যালি তাদেরকে হ্যান্ডেল করবে। এখন এই যে আজকে সার্জিসের যে ঘোষণা চলে আসছে, তার এই ঘোষণাগুলো নিয়ে আবার ধরেন সমন্বয়কদের মধ্যেই পদে নাই, কিন্তু ওই যে হারপিকের যে ইস্যুটা নিয়ে খুবই ভাইরাল, হ্যাঁ, ছেলেটা যেটা সাইদ আবদুল্লাহ, তার একটা বক্তব্য ছিল খুবই গঠনমূলক, যে সমন্বয়কদের বোঝা উচিত কোথায় থামতে হয়। আপনি গড় করে যাচ্ছেন, কিন্তু মাঝে মাঝে একটু থামা উচিত, ভাবা উচিত, পাঙ্গা নেওয়ার সময় একটু চিন্তা করা উচিত। কারণ এখন শক্তিগুলো বিভাজিত। সরকার পতনের জন্য সব শক্তি যেই জায়গায় কানেক্ট হয়েছিল, এখন কিন্তু যার যার উদ্দেশ্যগুলো সামনে আসা শুরু হয়েছে। আর যেহেতু আওয়ামী লীগকে রিশিদদের একটা রিট করা পরের দিন সমন্বয়করা খারিজ করে দিল, রাষ্ট্রপতির ইস্যুতে শেখ হাসিনার পতনের পরে এই সমন্বয়কদের অর্জন 0, আর এই 0টা বানায় রাখছে বিএনপি। এখন বিএনপি কিন্তু তাদের জায়গা থেকে নড়ছে না। এই না নড়ার কারণে সমন্বয়কদের যে ওজনটা, সেটা নষ্ট হয়ে গেছে। বিভিন্ন কারণে তারা কিন্তু এখন বিতর্কিত হচ্ছে বিভিন্ন জায়গায়। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত জানিয়ে ফেলেন, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।